আপনারা সবাই জানেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সঞ্চয়পত্র খুব ভালো একটা বিনিয়োগ। যেহেতু সঞ্চয়পত্রে খুব ভালো একটা প্রফিট পাওয়া যায় এবং একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা ঝুঁকিবিহীন বিনিয়োগ। আজকের ভিডিওতে এই সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সঞ্চয়পত্র কারা করতে পারে, সঞ্চয়পত্র করার জন্য কী কী কাগজপত্র লাগে, সঞ্চয়পত্র কোথায় করা যায়, সঞ্চয়পত্র করলে আপনি কেমন মুনাফা পাবেন এবং আপনার হাতে আরও যেসব বিনিয়োগের অপশান আছে, যেমন আপনি জমি কিনতে পারেন, স্বর্ণ কিনতে পারেন, শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, বন্ড কিনতে পারেন। এর সাথে এই সঞ্চয়পত্রে বিনিয়োগের তুলনামূলক সুবিধা অসুবিধা সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের একটা ইনস্ট্রুমেন্ট। বাংলাদেশ সরকার তার বাজেটের ঘাটতি চাহিদা পূরণের জন্য এই ঘাটতির একটা অংশ সাধারণ জনগণের কাছ থেকে ঋণ নিয়ে পূরণ করে। বিনিময়ে সরকার সাধারণ জনগণকে কিছু মুনাফা দেয়। তার মানে আপনি এখানে ডিল করতেছেন সরাসরি সরকারের সাথে। যদিও আপনি সঞ্চয়পত্রটা কিনতেছেন বাংলাদেশের যে কোনো ব্যাংক বা পোস্ট অফিস থেকে, কিন্তু তারা জাস্ট একটা এজেন্ট হিসেবে কাজ করতেছে। তারা আপনার কাছ থেকে টাকাটা নিয়ে সরকারের একটা খাতে জমা করতেছে। তাই আপনি নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো ব্যাংক বা পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতে পারেন। মূলত সঞ্চয়পত্র পাওয়াই যায় ব্যাংক আর পোস্ট অফিসে। আর বাংলাদেশে বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র আছে। সেটা হচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এর মধ্যে কেবলমাত্র পারিবারিক সঞ্চয়পত্রটাতে প্রত্যেক মাসে মাসে মুনাফা পাওয়া যায় এবং এই পারিবারিক সঞ্চয়পত্রটা কিন্তু কেবলমাত্র 18 বছরের বয়স্ক নারী, মানে প্রাপ্তবয়স্ক নারী যাদের ভোটার আইডি কার্ড আছে, আর কি এক কথায় ভোটার আইডি কার্ড আছে এমন যে কোনো নারী এবং 65 বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ করতে পারবে। তার মানে যেসব পুরুষের বয়স এখনও 65 বছর হয়নি তারা কিন্তু সঞ্চয়পত্রটা কিনতে পারবে না। আর 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রটা বাংলাদেশের যে কোনো নাগরিক যাদের ভোটার আইডি কার্ড আছে, সে পুরুষ হোক বা নারী হোক, সঞ্চয়পত্রটা কিনতে পারবে। আর পেনশনার সঞ্চয়পত্র কেবলমাত্র সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করে, সেখান থেকে যারা অবসর নিয়েছে তারা তাদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে করতে পারে। আরেকটা আছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সেটাও 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মতোই বাংলাদেশের যে কোনো নাগরিক যাদের ভোটার আইডি কার্ড আছে তারা ক্রয় করতে পারে। এবং আরেকটা কথা বলে নেই, সঞ্চয়পত্র কিন্তু কেবলমাত্র ভোটার আইডি কার্ডের এগনিস্টে করা যায়। যেমন আপনি অ্যাকাউন্ট, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, কিংবা অন্য কোনো আইডি দিয়ে হয়তো সম্ভব, কিন্তু সঞ্চয়পত্র এনআইডি কার্ড ছাড়া অন্য কোনো আইডি কার্ড দিয়ে করা সম্ভব না। কারণ সঞ্চয়পত্রের যে সার্ভারটা সেটা এনআইডি সার্ভারের সাথে লিঙ্কড। সঞ্চয়পত্রের সার্ভার যেহেতু এনআইডি কার্ডের সাথে লিঙ্ক থাকে, তাই কেবলমাত্র এনআইডি কার্ড দিয়েই সঞ্চয়পত্র করা সম্ভব। এখন আমরা জানি এই সঞ্চয়পত্র করতে কী কী ডকুমেন্ট লাগে। একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট করার জন্য যে যে ডকুমেন্টগুলি লাগে, সঞ্চয়পত্র করার জন্য মোটামুটি সেই একই ডকুমেন্টগুলি লাগে। সেটা হচ্ছে যিনি সঞ্চয়পত্র করবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি ও 2 কপি ছবি, এছাড়াও নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও 1 কপি ছবি। নমিনি মানে যিনি সঞ্চয়পত্র করতেছেন তার মৃত্যুতে বা অবর্তমানে ওই নমিনি টাকাটা পাবে। এছাড়াও আপনার সঞ্চয়পত্রের বিনিয়োগ যদি 1 থেকে 5 লাখ টাকার মধ্যে হয় তাহলে কিন্তু এর বাইরে আর কোনো ডকুমেন্ট লাগবে না। কিন্তু আপনার এই সঞ্চয়পত্রের বিনিয়োগ যদি 5 লাখ টাকা অতিক্রম করে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবি, আপনার এবং নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ছবির বাইরেও E3 ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে এবং আপনি শেষ অর্থ বছরে যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন তার স্লিপও লাগবে। এই দুইটাও লাগবে তখন। এবং এই 5 লাখ টাকা কিন্তু যে কোনোভাবে অতিক্রম করলেই হবে। আপনি যদি ধরেন কোনো একটা ব্যাংকে প্রথমে 2 লাখ টাকা দিয়ে একটা সঞ্চয়পত্র করলেন, পরবর্তীতে আরেকটা ব্যাংকে গিয়ে 4 লাখ টাকা সঞ্চয়পত্র করলেন, প্রথম 2 লাখ টাকার ক্ষেত্রে আপনার E3 বা ট্যাক্স প্রদানের রসিদ লাগবে না, কিন্তু পরবর্তীতে 4 লাখ টাকা যখন আপনি সঞ্চয়পত্র করবেন সেক্ষেত্রে কিন্তু E3 কপি এবং ট্যাক্স প্রদানের রসিদ দুইটাই লাগবে। ওই যে এবার 2 আর 4 মিলে 6 লাখ হয়ে গেল। আর
সঞ্চয়পত্রের ক্ষেত্রে কত হারে মুনাফা দেয়, কতদিন পর পর মুনাফা দেয়, এখন আমরা সেটা জানি। পরিবার সঞ্চয়পত্র যেটা, সেটাতে প্রত্যেক মাসে মাসে মুনাফা দেয়, আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র দুইটার ক্ষেত্রেই 3 মাস অন্তর মুনাফা পাওয়া যায়। মানে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনি মুনাফা পাবেন। আর 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু আপনি 5 বছরের আগে কোনো মুনাফা পাবেন না। 5 বছর পর আপনাকে একই সাথে মুনাফা এবং আসল তুলতে হবে। আর আপনারা জানেন 2025 সালে সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করা হয়েছে। যেমন আগে 1 লাখ টাকার পরিবার সঞ্চয়পত্রে 912 টাকা করে পাওয়া যেত, কিন্তু এখন রেট একটু বাড়ানোর ফলে সেই 1 লাখ টাকায় এখন প্রায় 990 টাকা করে পাওয়া যায়। পরিবার সঞ্চয়পত্রের জন্য রেট হচ্ছে প্রথম 5 লাখে 12.55%, আর পরবর্তী 5 লাখের পরে হচ্ছে 12.37%। এরকম করে 2025 সালে সবগুলো সঞ্চয়পত্রের রেটই মূলত বাড়ানো হয়েছে। এখন আসি সঞ্চয়পত্র ভাঙলে কি হবে। সঞ্চয়পত্রটা ভাঙলে কিন্তু একটু ঝামেলা আছে। এজন্য আমি সাজেস্ট করব আপনাদের মেয়াদ শেষ হওয়ার পর, সঞ্চয়পত্র মেয়াদ শেষ হওয়ার পর ভাঙবেন। কারণ আপনি যদি সঞ্চয়পত্র 1 বছর পূর্ণ হওয়ার আগেই ভাঙেন, তাহলে কিন্তু আপনি কোনো মুনাফা পাবেন না। বরং সরকার আপনার হয়ে সোর্স ট্যাক্স কাটার পর আপনাকে কিন্তু সঞ্চয়পত্রের মুনাফাটা দেয়। সরকার আপনার হয়ে যে সোর্স ট্যাক্সটা গভর্নমেন্টকে দিয়েছে সেটাও কেটে নেবে, মানে আপনার আসল থেকেও কিন্তু টাকা যাবে। আবার আপনি যদি 1 বছর অতিক্রম হওয়ার পর, ধরেন আপনি ডিসেম্বর মাসে সঞ্চয়পত্র করছেন, পরবর্তী বছরের ডিসেম্বর মাস পার হয়ে গেল, মানে 1 বছর হয়ে গেল, জানুয়ারি মাসে আপনি সঞ্চয়পত্রটা ভাঙলেন, তাহলে কি 1 বছর হওয়ার পরে 1 মাস হয়ে গেল, সেক্ষেত্রে আপনার ওই 1 মাসের মুনাফা কেটে নেবে, প্লাস সোর্স ট্যাক্স কিছু কাটবে। আবার যদি আপনি 1 বছর 6 মাসে গিয়ে ভাঙেন, তাহলে কিন্তু আপনার 6 মাসের মুনাফা কেটে নেবে। এইগুলো অনেক ক্যালকুলেশন আছে ভাঙ্গার ক্ষেত্রে। মানে ভাঙ্গা বছরে পড়লে আপনার ভাঙ্গা বছরে যতদিন হবে ততদিন সঞ্চয়পত্রটা কেটে নেবে মুনাফাটা। সেক্ষেত্রে সেদিক থেকে কিন্তু এফডিআরে বিনিয়োগ করাটা একটু সুবিধাজনক, কারণ এফডিআরে আপনার 3 মাস অন্তর বা 1 মাস অন্তর হলেও আপনি 3 মাস বা 1 মাস পর পর মুনাফা পাচ্ছেন এবং এত বেশি টাকা কাটে না। এছাড়াও এফডিআরের এগনিস্টে ঋণ নেওয়া যায়, কিন্তু সঞ্চয়পত্রের এগনিস্টে কোনো ঋণ নেওয়া যায় না। আবার ইটিনের একটা বাধ্যবাধকতা সঞ্চয়পত্র আছে, যেমন এফডিআর ক্ষেত্রে আপনি যদি আপনার ইটিন থাকে তাহলে 10% সোর্স ট্যাক্স কাটবে, না থাকলে 15% কাটবে, কিন্তু আপনি ইটিন না থাকলেও করতে পারবেন। কিন্তু সঞ্চয়পত্রের নতুন নিয়মে আপনার যদি ইটিন না থাকে তাহলে আপনি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র করতেই পারবেন না। আর সঞ্চয়পত্রের কিন্তু ব্যারিয়ার আছে। এফডিআর যেমন অনেকগুলি যত ইচ্ছা করা যায়, যতদূর ইচ্ছা পর্যন্ত, সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু এমন না। যেমন পরিবার সঞ্চয়পত্র এক নামে 45 লাখ টাকার বেশি কেনা যায় না। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র যেটা, সেটা 30 লাখ টাকার বেশি কেনা যায় না। পেনশনার সঞ্চয়পত্র যেটা, সেটা 50 লাখ টাকার বেশি কেনা যায় না। এরকম কিন্তু ব্যারিয়ার আছে। আবার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে কোথায় সঞ্চয়পত্র করব, কারণ তার হাতে তো অনেকগুলি অপশান আছে। বাংলাদেশে যেহেতু ব্যাংকের সংখ্যা অনেক, এছাড়াও পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনা যায়। তবে আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেন না কেন, সবাই তো বাংলাদেশ মানে সঞ্চয়পত্রের এজেন্ট হিসেবে জাস্ট কাজ করে। সেজন্য আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন, মুনাফার হার একই এবং নিয়মকানুনও মোটামুটি একই। তবে বাংলাদেশে বর্তমানে অল্প কিছু সংখ্যক ব্যাংক খুব ডিপোজিট ক্রাইসিসে ভুগতেছে, সেখানে না করাটাই ভালো। কারণ হয়তো তারা আপনার সঞ্চয়পত্রের মুনাফা এবং ম্যাচিউর হলে আসল এবং মুনাফার টাকাটা একসাথে দিতে পারবে না। এজন্য আমি সাজেস্ট করব বাংলাদেশের কোনো সরকারি ব্যাংক থেকে, বড় বড় সরকারি ব্যাংকগুলি থেকে করতে পারেন। কারণ সরকারি ব্যাংকগুলি অন্যান্য প্রাইভেট ব্যাংকগুলি, যে কোনো প্রাইভেট ব্যাংকের তুলনায় কিন্তু আপনার টাকাটা নিরাপদ। যেমন জনতা, সোনালী, অগ্রণী, রূপালী এসব ব্যাংক থেকে করতে পারেন। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সঞ্চয়পত্র নমিনি দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনার ব্লাড রিলেশন আছে, আত্মীয় মানে বাবা মা ভাই বোনকে দিতে পারেন বা আপনার ওয়াইফকে দিতে পারেন। আর সেক্ষেত্রে মনে রাখবেন, বাবা মা যদি খুব বৃদ্ধ হয় তাহলে কিন্তু তাদেরকে না দেওয়াই ভালো। কারণ আপনার মৃত্যুর পর যখন নমিনি টাকাটা তুলতে যাবে, তখন আপনার বাবা মাকে ব্যাংকে যেতে হবে এবং বেশ কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। তারা যদি বৃদ্ধ এবং অসুস্থ হয় তাহলে তাদেরকে এই কাজকর্মগুলি করা একটু হ্যাসেল। এজন্য সুস্থ কাউকে দিবেন, আপনার আত্মীয় স্বজন
ব্লাড রিলেশন আছে এরকম কোনো আত্মীয় স্বজনের মধ্যে বন্ধুবান্ধবকে দিবেন না, কারণ বন্ধুবান্ধবকে দিলে কিন্তু আপনার মৃত্যুর পর তিনি টাকাটা পাবেন। তো নমিনির ক্ষেত্রে এই সতর্কতাগুলি আপনারা একটু অবলম্বন করবেন। এটুকুই মোটামুটি সঞ্চয়পত্র নিয়ে। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তবে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন এবং আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।